সুন্নতে আসাদির আজকের আরও একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ পর্ব 2। এখানে ব্রজবুলি ভাষা ও পদাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমি এর আগে আমি তোমাদের জন্য আরও একটি ভিডিও আপলোড করেছি বাংলা সাহিত্যের মধ্যযুগ পর্ব 1, যেখানে আমি উল্লেখ করেছি মধ্যযুগের সাধারণ তথ্য এবং শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। আজকে আমি পদ বা পদাবলী ও ব্রজবুলি ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। যদি আগের ক্লাসটি দেখে না থাকো তাহলে অনুরোধ থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসটির লিঙ্ক আমি দিয়ে দিব, সেটি অবশ্যই দেখে নেবে সেখান থেকে। না আমি ক্লাসগুলোতে বেসিক আলোচনা করছি। বর্তমানে যে ক্লাসগুলো আমি আপলোড করছি সেগুলোর বেসিক আলোচনা করছি। অনেকেই আছে যারা বিভিন্ন এমসিকিউ দিয়ে ক্লাস তৈরি করে, যেগুলো আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সেগুলো দেখেই মনে করি যে আমাদের জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে গেছে, কিন্তু আসলে না। বেসিক যদি জানা না থাকে, যদি বেসিক ধারণা না থাকে, তাহলে এমসিকিউ পড়ে কোনোভাবেই কোনো লাভ হবে না। সেটা পরীক্ষার হলে তোমাকে অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে, তোমাকে অবশ্যই তোমার মধ্যে সন্দেহের সৃষ্টি করবে এবং তুমি জানা উত্তরটাও ভুল করে দিয়ে আসবে। তো যদি আশা করি আমাদের ক্লাসগুলোর সাথে যদি তুমি থাকো তাহলে অবশ্যই বেসিক ধারণাটা তোমাদের ক্লিয়ার হবে। পরবর্তীতে এমসিকিউগুলো যখন আপলোড করব তখন সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং পরীক্ষার হলে কখনোই তোমরা সন্দেহে নিপতিত হবে না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দেখো, আজকে প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদাবলী। কারণ আমরা গত ক্লাসে শ্রীকৃষ্ণ কীর্তন এবং মধ্যযুগের বেসিক ধারণাটা আমরা দিয়ে এসেছি। আজকে পদ বা পদাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। 1 নম্বর পয়েন্টে যে বিষয়টা আমি রেখেছি সেটা হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। যদি প্রশ্ন করা হয় যে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি, তাহলে উত্তর হবে বৈষ্ণব পদাবলী। বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি পদ বা পদাবলী। তাহলে পদ বা পদাবলী কি নিয়ে আলোচনা করে? বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের নিদর্শন। এইখানে পদাবলী যে বিষয়টা সেটা কিন্তু বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের নিদর্শনের বিশেষ সৃষ্টি হচ্ছে পদ বা পদাবলী। আচ্ছা, পদাবলী সাহিত্য বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। এই যে আমরা বৈষ্ণব ধর্ম বা বৌদ্ধ ধর্ম যেটা আমরা বলে থাকি সেটার রসভাষ্যই কিন্তু এই পদাবলী। এখন বৈষ্ণব ধর্মের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ, যার প্রেমময় প্রকাশ ঘটেছে রাধার মাধ্যমে। তাহলে বৈষ্ণবীয় ধর্মের উপাস্যকে ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তার প্রেমময় প্রকাশ ঘটেছে কার মাধ্যমে? রাধার মাধ্যমে। তার মানে আমরা এই পদাবলী মূলত শ্রীকৃষ্ণ এবং রাধার যে কাহিনীর উপরেই তৈরি হয়েছে, যেটা শ্রীকৃষ্ণ কীর্তনে হয়েছিল। আসলে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু বাংলা সাহিত্যের সর্বপ্রথম লিখিত একটা বৈষ্ণব পদাবলী। এটাও কিন্তু পদাবলীর অন্তর্ভুক্ত। দেখো, পদাবলী হলো রাধাকৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। তাহলে পদাবলী কি? রাধাকৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। তাহলে এই প্রিয় সম্বন্ধজনিত যে সম্ভোগ, তার নাম হচ্ছে মধুর রস। তাহলে যে রাধা কৃষ্ণের যে আকর্ষণ বিকর্ষণ, তারপরে রাধা কৃষ্ণের ভক্তদের প্রতি রাধা কৃষ্ণের যে একটা আকর্ষণ বিকর্ষণ, সেটাকে পদাবলীতে বা বৈষ্ণব পদাবলীতে সেটাকে বলা হয়েছে মধুর রস। কিন্তু সেটা কিন্তু আসলে শৃঙ্গার রস। সাহিত্যের ভাষায় সেটাকে বলা হয় শৃঙ্গার রস। তাহলে যদি প্রশ্ন করা হয় যে শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি বলা হয়েছে, সেটা হচ্ছে মধুর রস। আচ্ছা, বৈষ্ণব সমাজের বৈষ্ণব পদাবলী মহাজন পদাবলী এবং এর পদাকর্তাগণ মহাজন নামে পরিচিত। তাহলে বৈষ্ণব সমাজে পদাবলী কি নামে পরিচিত?
বৈষ্ণব পদাবলী, মহাজন পদাবলী, এবং এর পদকর্তাগণ কি নামে পরিচিত? মহাজন নামে পরিচিত। ওকে, দেখো ব্রজবুলি ভাষা, আসলে পদাবলী বেশিরভাগ পদ রচিত হয়েছে কিন্তু এই ব্রজবুলি ভাষায়, ঠিক আছে। এখানে ব্রজবুলি ভাষাটা, ব্রজবুলি মূলত বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এক প্রকার মধুর কবি ভাষা, তাই না? তাইলে ব্রজবুলি ভাষা কিভাবে তৈরি হয়েছে? বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে ব্রজবুলি ভাষা তৈরি হয়েছে। তাহলে এটা কি? দেখো, ব্রজবুলি একমাত্র কবি ভাষা, মানুষের মুখে এর ব্যবহার ছিল না। তাহলে ব্রজবুলি একমাত্র কবি ভাষা, সেটা শুধু ওই সময়কার কবিরাই ব্যবহার করেছে, মধ্যযুগের কবিরা, যেমন পরে রবীন্দ্রনাথও ব্যবহার করেছে। বাংলা সাহিত্যের অনেক কবি এই ব্রজবুলি ভাষা ব্যবহার করেছে। এই বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষা, এক প্রকার কৃত্রিম কবি ভাষা, সেটা মানুষের মুখে কখনোই ব্যবহৃত ছিল না, সেটা শুধু লেখার ক্ষেত্রে, এই যে বৈষ্ণব পদাবলী লেখার ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা। তাহলে এই যে বিদ্যাপতি কে ছিল? বিদ্যাপতি ছিল মিথিলা রাজসভার একজন, মিথিলা রাজ দেবসিংহ ও শিব সিংহের সভাকবি, তাই না? এই যে দেবসিংহ এবং শিব সিংহের সভাকবি কোথাকার? মিথিলার কবি, এই জন্য সে বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে একটি ভাষা তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। অধিকাংশ বৈষ্ণব পদ এই ভাষায় রচিত। ওই যে আমি আগেই বলেছি যে অধিকাংশ বৈষ্ণব পদ কোন ভাষায় রচিত? ব্রজবুলি ভাষায় রচিত। আচ্ছা, ব্রজলীলা বিষয়ক পদাবলীর ভাষা ব্রজবুলি ভাষা। ওই যে রাধাকৃষ্ণের যে আকর্ষণ বিকর্ষণের যে চিত্র আমরা পদাবলীতে পাই, এটা কিন্তু একটা ব্রজলীলা। একজন এর কি বলে, ভক্তরা, রাধাকৃষ্ণের ভক্তরা, তাদেরকে রাধাকৃষ্ণের মধ্যে যে ব্রজলীলা সংগঠিত হয়েছিল, তারা একজন আরেকজনের ভজন করত, তাই না? বুঝতো, তাদেরকে উপাসনা করত, এরকম ব্রজলীলা বিষয়ক পদাবলীর ভাষা কি? ব্রজবুলি ভাষা। এতে কিছু হিন্দি শব্দও আছে পদাবলীতে। কিছু যদি প্রশ্ন করা হয় পদাবলীতে বাংলা এবং মৈথিলি ভাষার বাইরে আরও কোনো ভাষা আছে কি? হ্যাঁ আছে, সেটা কি? হিন্দি। আচ্ছা, এটি কৃত্রিম কবি ভাষা, এটা কবির তৈরি একটা কৃত্রিম ভাষা। আসলে এরকম কোনো ভাষা পৃথিবীতে তৈরি হয়নি। ভাষা গঠনের নিয়ম হচ্ছে, সেটা একটা নগর থেকে বা একটা গ্রাম থেকে, একটা অঞ্চল থেকে, সেটা ধীরে ধীরে প্রকাশিত হয়ে একটি জাতিতে রূপ নেয়, তাই না? এরকম একটা ভাষার উৎপত্তি হয় এভাবে। কিন্তু আসলে এটা হঠাৎ করেই একজন কবি, যাকে আমরা বিদ্যাপতি বলে জানি, মধ্যযুগের এই পদাবলীর স্রষ্টা, সে কিন্তু ব্রজবুলি ভাষার স্রষ্টা, সে কিন্তু এটা নিজে তৈরি করেছিল বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে। আচ্ছা, চলো দেখো পরের স্লাইডে আমরা যাই। পদ বা পদাবলীর পদকর্তা। আমরা অনেকগুলো পদ বা পদাবলীর পদকর্তা পাই। পদাবলী রচনা করেছেন অনেক কবি, তবে আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকজন কবি নিয়ে আলোচনা করব। দেখো, জয়দেব। 12 শতকে সংস্কৃতে রচিত জয়দেবের গীতগোবিন্দম এই ধারার প্রথম কাব্য। তাইলে পদাবলীর প্রথম কাব্য কোনটি? অন্য ভাষায়, বাংলা ভাষায় না, অন্য ভাষায়, সেটা হচ্ছে গীতগোবিন্দম। কোন ভাষায় রচিত? সংস্কৃতে রচিত। কত শতকে রচিত? 12 শতকে। কে রচনা করেছে? জয়দেব। ওকে। আচ্ছা, রাধাকৃষ্ণের প্রেমলীলা এর মুখ্য বিষয়। রাধাকৃষ্ণের যে একটা প্রেমলীলা হয়েছিল পৃথিবীতে, এটা কিন্তু কাল্পনিক কথা, সেটার প্রেমলীলা মূলত এর মুখ্য ভাষা। তিনি রাজা লক্ষণ সেনের পঞ্চরত্নের অন্যতম। তাইলে রাজা লক্ষণ সেন এর সভাকবি ছিলেন এই জয়দেব। 5 জন পঞ্চরত্ন ছিল। রাজা লক্ষণ সেনের যে পঞ্চরত্ন আছে, 5 জন সভাসদ আছে, তাদের মধ্যে একজন ছিলেন এই জয়দেব। চণ্ডীদাস। দেখো, আমরা চণ্ডীদাসকে নিয়ে আলোচনা করি। চণ্ডীদাস কিন্তু মধ্যযুগের
বিখ্যাত কবি, তাই না? চতুর্দশ শতকে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন এ ধারার বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য। আগে গীতগোবিন্দম পড়লাম, পদাবলীর প্রথম কাব্য, সেটা কিন্তু বাংলা ভাষায় রচিত না, সেটা সংস্কৃত ভাষায় রচিত, রচনা করেছে জয়দেব। কিন্তু বাংলা ভাষায় রচিত প্রথম পদাবলীর কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটা রচনা করছে চণ্ডীদাস কত সালে? চতুর্দশ শতকে। দেখো, মধ্যযুগে একাধিক কবি নিজেকে চণ্ডীদাস দাবি করে। চণ্ডীদাস বিখ্যাত কবি একজন ছিল, তাই অনেকেই নিজেকে চণ্ডীদাস বলে দাবি করেছে। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চণ্ডীদাস তিনজন: বড়ু চণ্ডীদাস, ধীর চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। তবে তাদের মধ্যে বড়ু চণ্ডীদাস সবচেয়ে প্রাচীন। ঠিক আছে, এই চণ্ডীদাস সমস্যাটাও তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে চণ্ডীদাস কয়জন? তিনজন। কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। কে কে? বড়ু চণ্ডীদাস, ধীর চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। ওকে, দেখো চণ্ডীদাসের বিখ্যাত কিছু উক্তি আমরা এখানে আলোচনা করেছি। সই কে সুমন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উক্তিটি কার? চণ্ডীদাসের। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো, আমি আগেই বলেছি, প্রথম ক্লাস যখন করিয়েছি চর্যাপদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগে, তখন আমি বলেছিলাম যে অবশ্যই কিন্তু এই যে চর্যাপদ কি বলে, ভাষা ভাষা প্রশ্নগুলো পরীক্ষায় আসবে না। এখন প্রতিযোগিতার সময় পরীক্ষায় আসবে অবশ্যই, একেবারে গভীর থেকে প্রশ্ন আসবে। যেমন এখানে আমি 3-4টা উক্তি দিয়েছি চণ্ডীদাসের, এখান থেকে আসতে পারে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উক্তিটি কার? চণ্ডীদাসের। সই কে শুনাইল শ্যামনাম, তাই না? তারপরে হচ্ছে সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। বুঝছো কি? হ্যাঁ, চণ্ডীদাস বলতেছে যে এই মনটা কিভাবে বাঁধবো? আমার বধুয়া, তার মানে আমার বধূ, প্রেমিক, সে অন্য বাড়ি যাইতেছে কি? আমারই আঙ্গিনা দিয়া, আমার পাশ দিয়াই যাইতেছে। আচ্ছা, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আজ তিল না দেখিলে যাই যে মরিয়া। এই উক্তি কয়টা মনে রাখবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সই কে শুনাইল শ্যামনাম, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আজ তিল না দেখিলে যাই যে মরিয়া। এই 4টা উক্তি চণ্ডীদাসের। এখান থেকে মাস্ট 19তম শিক্ষক নিবন্ধন অথবা সামনে বিসিএস পরীক্ষা অথবা সরকারি 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, পদ বা পদাবলীর পদকর্তা আমরা নিয়ে আলোচনা করছি। এখন দেখো, বিদ্যাপতি নিয়ে আলোচনা করি। আগে আমরা আলোচনা করলাম জয়দেব, চণ্ডীদাস। এখন দেখো বিদ্যাপতি। বিদ্যাপতির আনুমানিক জন্ম ছিল 1374, মৃত্যু 1460। এটি কিন্তু আনুমানিক, তাই না? 15 শতকের মিথিলার কবি বিদ্যাপতি ব্রজবুলিতে পদাবলী রচনা করেন। তাহলে কত শতকে? 15 শতকের। কোন এলাকার কবি? মিথিলার কবি। কোন ভাষায় পদ রচনা করে? ব্রজবুলি ভাষায়। আমি বলছিলাম আগের স্লাইডে তোমরা দেখছো যে ব্রজবুলি ভাষার স্রষ্টাই কিন্তু বিদ্যাপতি, তাই না? একটি বাংলা পংক্তি না লিখেও বাংলা সাহিত্যে তাকে মর্যাদাবান কবি বলা হয়। তাহলে উল্লেখ হচ্ছে, যদি প্রশ্ন আসে যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেব, এই ক্লাসগুলো শেষ হলে কিন্তু বাংলার উপরে একটা পরীক্ষা থাকবে, মধ্যযুগ শেষ হলে প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে একটা পরীক্ষা থাকবে, সেটাতে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। তাহলে একটি বাংলা পংক্তি না লিখেও বাংলা সাহিত্যের কাকে মর্যাদাবান কবি বলা হয়? সেটা হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি মিথিলার রাজ দেবসিংহ ও শিবসিংহের সভাসদ ছিলেন। ঠিক আছে, তাহলে বিদ্যাপতি কার সভাসদ ছিলেন? মিথিলার রাজ দেবসিংহ ও শিবসিংহের সভাসদ ছিলেন। বিদ্যাপতির বিখ্যাত উক্তি, এ সখী আমারই সুখের নাহি ওর, এ ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোর। তাই না? বিদ্যাপতির উক্তি, এ সখী আমারই সুখের নাহি ওর, তাই না? আমার যে সুখ সেটা কিন্তু তার না। এ ভরা বাদর মাহবাদর, কি ভাদর বলতে এখানে মানুষের জীবনের যে ওই যে দুঃখের যে সময়টাকে, সেটাই কিন্তু বোঝানো হয়েছে, তাই না? এ ভরা বাদর মাহবাদরে, কি দুঃখ মা, কি দুঃখ, তাই না? শূন্য মন্দির মোর, আমার মন্দিরটা, আমার হৃদয় মন, সেটা কি? শূন্য। আচ্ছা, তাহলে বিদ্যাপতি, এই বিদ্যাপতি থেকে এগুলোই সবচাইতে শ্রেষ্ঠ কথা। বিদ্যাপতি থেকে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এবার দেখো জ্ঞানদাস। আনুমানিক
শতাব্দীতে বর্ধমান জেলার কবি জ্ঞানদাসের জন্ম। তাহলে কোন শতাব্দীতে জন্ম? ষোড়শ শতাব্দীতে। আনুমানিক চিন্তাটা ছেড়ে দিতে হবে, কারণ এটা সাহিত্যে আসছে, যতটুকু আসছে এখান থেকে অ্যান্সার করতে হবে। তাহলে জ্ঞানদাসের জন্ম হচ্ছে ষোড়শ শতাব্দীতে। কোথায়? বর্ধমান জেলায়। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। প্রশ্ন হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য কে ছিলেন? জ্ঞানদাস। জ্ঞানদাস কার ভাবশিষ্য ছিলেন? চণ্ডীদাসের। মনে থাকবে? জি। চণ্ডীদাস ও জ্ঞানদাসের পদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে। কেন জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়? ওই যে চণ্ডীদাস এবং জ্ঞানদাসের পদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। জ্ঞানদাস ছিলেন শিল্পী আর চণ্ডীদাস ছিলেন সাধক। তাহলে জ্ঞানদাস কে ছিলেন? শিল্পী। চণ্ডীদাস কে ছিলেন? সাধক। জ্ঞানদাসের বিখ্যাত উক্তি, রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর। তাই না? রূপ দেখেই কিন্তু চোখ জুড়ায়, কিন্তু গুণে মন ভক্ত হয়, ভূর হয়। তাই না? আচ্ছা। সুখের লাগিয়া এগর বাঁধিনু অনলে পুরিয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, তার মানে কি? সুখের লাগিয়া এ ঘর বাঁধছি, কিন্তু সেটা কি হয়ে গেল? অনলে পুরিয়া গেল। তো ধন্যবাদ বন্ধুরা। আজকে পদাবলী এবং তার পদকর্তা, ব্রজবুলি ভাষা ইত্যাদি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য, সুফি সাহিত্য এবং মরসিয়া সাহিত্য। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকে বেল আইকনটি অল করে দাও, যাতে ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়।